যদি প্রশ্ন হয় সমন বলতে কি বোঝো বা সমন কি বা সমন কাকে বলে, তাহলে উত্তর হবে ধারা 68-এর একে সমন। সমন বলতে কি বোঝায়, সমন কি, ধারা 68-এর এক। আর যদি প্রশ্ন হয় যে সমনকে জারি করতে পারেন, তাহলে ধারা 68-এর দুই। ধারা 68-এর দুই। আর সমন জারির পদ্ধতি ধারা 69 থেকে শুরু করে ধারা 73 পর্যন্ত সমন জারির প্রমাণ। এর ভিতরে আবার যদি কখনো প্রশ্ন হয় যে সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করুন, মার্ক 4। সমন কাকে বলে, সমন কে জারি করতে পারেন, সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি ও প্রমাণ বিস্তারিত আলোচনা করুন। ধারা তাহলে 68-এর এক, 68-এর দুই, ধারা 72, 72-এর এক, 72-এর দুই। আর ফৌজদারি কার্যবিধি আইনে 74 ধারায় সমন জারি প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। পরোয়ানা কি বা গ্রেপ্তারি পরোয়ানা কি বা পরোয়ানা বলতে কি বোঝায়? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 75-এর এক, পিআরবি 315 বিধি। পিআরবি 315 বিধি। আর যদি প্রশ্ন হয় যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে বা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, গ্রেপ্তারি পরোয়ানা যদি কার্যকরী করা সম্ভব না হয় অথবা ইস্যুকৃত আদালত যদি বাতিল না করেন, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? ধারা 75-এর দুই, পিআরবি 315 বিধি। ধারা 76 জামিনযোগ্য পরোয়ানা, অর্থাৎ আদালত যদি নির্দেশনা দিয়ে দেয় যে অপরাধী ব্যক্তির নিকট থেকে জামিনদার সহ জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করে ছেড়ে দেওয়া যাবে, তাহলে সেই ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে ছেড়ে দেওয়া যেতে পারে। এখানে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার ভিতরে কিছু বিষয় উল্লেখ থাকে: জামিনদারের সংখ্যা, জামিনদারের অর্থের পরিমাণ, জামিনদার অপরাধী ব্যক্তি কখন আদালতে হাজির হবে সে বিষয়ে এই গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ থাকে। ধারা 77। ধারা 77-এ বলা হয়েছে এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক জনগণ কর্তৃক গ্রেপ্তার। ধারা 78 জনসাধারণ কর্তৃক কৃষক, জমিদার বা জমির মালিক অথবা জমির ম্যানেজার কর্তৃক গ্রেপ্তার। ধারা 79 অধস্তন দ্বারা গ্রেপ্তার। ধারা 80 যাকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাতে হবে অথবা গ্রেপ্তারের পরোয়ানা যদি সে দেখতে চায় তাহলে তাকে দেখাইতে হবে। ধারা 61, ধারা 81। ধারা 61, ধারা 81। 61 ধারায় বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে, কোনো প্রকার বিলম্ব করা যাবে না। কারণ বাংলাদেশের সংবিধানের 33-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী একজন ব্যক্তির মৌলিক অধিকার হলো তাকে যদি গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় অবশ্যই তাকে 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে, বেশি সময় দেরি করা যাবে না, তাহলে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। ধারা 82। ধারা 83-তে বলা হয়েছে নিজ এলাকার বাইরে যদি অন্য এলাকায় অপরাধীকে গ্রেপ্তার করার প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার অথবা যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারেন। ধারা 84-তে বলা হয়েছে এখতিয়ার এলাকার বাইরে যদি গ্রেপ্তার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশ অফিসারের মাধ্যমে, নিজ এলাকার পুলিশ অফিসারের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 85-তে বলা হয়েছে গ্রেপ্তার করার পর যদি 20 মাইল দূরে হয় তাহলে অপরাধী ব্যক্তিকে বা আসামিকে বা আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারের নিকট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রেখে আসা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়, পুলিশ সুপার অথবা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেটের নিকট অর্পণ করা যায়। ধারা 86-তে বলা হয়েছে এই যে অর্পণ করা হলো 85 ধারা মোতাবেক অর্পণ করার পর সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার অথবা ম্যাজিস্ট্রেটের করণীয় কি বা কার্য পদ্ধতি কি। ধারা 87-তে হুলিয়া। অনেক সময় প্রশ্ন হয় হুলিয়া বলতে কি বোঝায়, হুলিয়া কাকে বলে বা হুলিয়া কি? তাহলে ধারা 87-এর এক, হুলিয়া জারির পদ্ধতি কি? ধারা 87-এর দুই, হুলিয়া জারির পদ্ধতি কি আলোচনা করুন বা হুলিয়া কিভাবে জারি করা হয় আলোচনা করুন বা হুলিয়া জারির পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন। ধারা 87-এর দুই। আর হুলিয়া জারির প্রমাণ, এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। হুলিয়া জারির প্রমাণ আলোচনা করুন। ধারা 87-এর তিন।
যে আদালত হুলিয়া ইস্যু করেন সেই আদালত যদি লিখিত বিবৃতি প্রদান করেন যে নির্দিষ্ট দিন, তারিখ ও সময়ে হুলিয়া ইস্যু করা হয়েছে এবং হুলিয়া সঠিকভাবে জারি করা হয়েছে, তাহলে আদালতের বিচারকের এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। ধারা 87-3। ধারা 88 ক্রোক। এখানে প্রশ্ন হতে পারে ক্রোক বলতে কি বোঝায়, ক্রোক কি বা ক্রোক কাকে বলে। স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতিকে ধারা 88-3, ধারা 88-4। ক্রোককৃত ব্যক্তির সম্পত্তিতে যদি অপর কোনো ব্যক্তি ওই সম্পত্তির দাবি করে তাহলে তা নিষ্পত্তির বিধিবিধান কি, ধারা 88-6। ধারা 88-6। আর ক্রোককৃত সম্পত্তি ফেরত প্রদানের পদ্ধতি আলোচনা করুন, অর্থাৎ প্রকৃত সম্পত্তি কোন ক্ষেত্রে ফেরত প্রদান করা যাবে বা কোন ক্ষেত্রে প্রত্যর্পণ, প্রত্যর্পণ অর্থাৎ ফেরত প্রদান। সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি, যে ব্যক্তি ক্রয় করার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যক্তিকে ওই সম্পত্তি ফেরত প্রদান করা যাবে বা প্রত্যর্পণ করা যাবে। যদি কখনো প্রশ্ন হয় যে প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ করার পদ্ধতি আলোচনা করুন, তাহলে ধারা 89। ধারা 89। ধারা 90। ধারা 90 এর এখান থেকে প্রশ্ন হয়, প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। ধারা 90 2020 সালে প্রশ্ন আসছিল, সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করা যায় কত ধারা, বিস্তারিত আলোচনা করুন। ধারা 90। ধারা 90। ধারা 91। ধারা 91-তে বলা হয়েছে আদালতে উপস্থিত ব্যক্তির নিকট থেকে হাজির হওয়ার জন্য মুচলেকা সম্পাদন করা যায়। ধারা 92। যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে তাহলে ওই ব্যক্তিকে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা বা পরোয়ানা ইস্যু করা যায় বা জারি করা যায়। ধারা 93-এর ক, খ, গ বিদেশে পরোয়ানা ও সমন জারি। আর 93-এর গতে বলা হয়েছে বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে কার্যকরীকরণ। ধারা 94। ধারা 94 এর বিষয়টি এইভাবে প্রশ্ন আসতে পারে, পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে লিখিত আদেশ দিতে পারেন বা লিখিত সমন দিতে পারেন, কোন কোন ক্ষেত্রে ধারা 94-তে দিতে পারেন। কোনো অপরাধ সংশ্লিষ্ট কোনো তথ্য, বস্তু, পার্সেল বা কোনো জিনিস যদি কোনো ব্যক্তির নিকট থাকে তাহলে সেই তথ্য, বস্তু, পার্সেল হাজির করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারেন, ওই ব্যক্তিকে হাজির করার জন্য আদেশ দিতে পারেন। যার কাছে এই মামলার সংশ্লিষ্ট কোনো তথ্য, বস্তু বা পার্সেল আছে তাকে হাজির করার জন্য সমন বা লিখিত আদেশ দিতে পারেন। 103-এর 1-এ দিতে পারেন। 103-এর 1, 102 ও 103 ধারায় যখন তল্লাশি করা হবে কোন স্থান তল্লাশি করার জন্য সেই স্থানের গণ্যমান্য 2জন ব্যক্তিকে স্থানীয় ব্যক্তি হতে হবে, গণ্যমান্য হতে হবে, কোনো দুর্নাম নাই এই ধরনের ব্যক্তি হতে হবে, অর্থাৎ এলাকার স্বনামধন্য, যাদের এলাকার লোকজন গণ্যমান্য হিসেবে চিহ্নিত করে বা যাদের মান সম্মান ভালো আছে, যারা সম্মানীয় ব্যক্তি, এরূপ 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। তারা যদি সাক্ষী হতে রাজি না হয় তাহলে লিখিত আদেশের মাধ্যমে সাক্ষী হিসেবে ডাকা যায়। তাহলে ধারা 94-তে লিখিতভাবে সমন দিতে পারেন, ধারা 103-এর 1-এ লিখিতভাবে সমন দিতে পারেন, ধারা 160-এ সাক্ষী হিসেবে কোনো অপরাধের তথ্য জানেন, কোনো অপরাধের ঘটনা সম্পর্কে জানেন, এরূপ 1 বা একাধিক ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য পুলিশ অফিসার সমন দিতে পারেন বা লিখিতভাবে আদেশ দিতে পারেন। ধারা 160। ধারা 160। এরপরেও ধারা আছে, যখন ধারা আসবে তখন ইনশাল্লাহ আলোচনা করব। আমার কথা কি বোঝা যায় না বুঝতে কারো সমস্যা হয়? বোঝা যাচ্ছে স্যার। তাহলে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে লিখিতভাবে আদেশ দিতে পারেন বা লিখিতভাবে সমন ইস্যু করতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 94-এর 1, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 103-এর 1, 103-এর 1 কোন ক্ষেত্রে, তল্লাশির ক্ষেত্রে। আর 94-এর কোন ক্ষেত্রে, মামলার সংশ্লিষ্ট কোনো তথ্য বা কোনো বস্তু বা কোনো পার্সেল ব্যক্তির নিকট আছে তাকে হাজির হওয়ার জন্য বা হাজির করার জন্য লিখিত আদেশ দিতে পারেন। 103-এর 1-এ তল্লাশির ক্ষেত্রে হাজির হওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন, লিখিত আদেশ দিতে পারেন। আর 160-এ বলা হয়েছে অপরাধ সম্পর্কে জানে বা অবগত আছে এরূপ ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য, এরূপ ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য
হাজির করতে পারেন বা লিখিতভাবে সমন বা আদেশ দিতে পারেন। এরপর একটা আছে ধারা 175। ধারা একাত্তরেও অপরাধের ঘটনা নিরূপ ব্যক্তি সাক্ষী হিসেবে হাজির করার জন্য সমন দেয়া যায়। তাহলে ধারা 95 ডাক বা পার্সেল কর্তৃপক্ষ। ধারা 96 তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 চোরাই মাল জাল দলিল প্রভৃতি যন্ত্রপাতি। ধারা 99 নিজ এলাকার বাইরে অন্য এলাকায় তল্লাশি করা যাবে। ধারা 99 এর ক অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তি ঘোষণা করা যাবে। ধারা 99 এর খ এই অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণার তারিখ হতে সংক্ষুব্ধ ব্যক্তি পরবর্তী 60 দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে যত প্রকার আপিল আছে সকল প্রকার আপিল হাইকোর্ট বিভাগে করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের বইয়ে যে সকল বিষয় আলোচনা করা হয়েছে মোটামুটি যে সকল বিষয়ে আপিলের বিষয় কথা উল্লেখ করা আছে, এই বিষয়ে যদি কখনো প্রশ্ন হয় নিশ্চিন্তে মনে যদি কোথাও কোনো প্রশ্নে যদি ডাউট থাকে সন্দেহ থাকে অবশ্যই হাইকোর্ট দেবেন। যদি হাইকোর্ট থাকে তাহলে হাইকোর্ট অবশ্যই অবশ্যই দিবেন, কারণ বেশিরভাগ আপিলই হাইকোর্ট বিভাগে করা হয়ে থাকে। তাহলে ধারা 99 এর খ ধারা 100 বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 102 ধারা 103 তল্লাশি আটক ব্যক্তির দেহ তল্লাশি আর কোন স্থান তল্লাশির পদ্ধতি। ধারা 102 103। ধারা 104 আদালতে যে সকল বস্তু দলিল পার্সেল হাজির করা হয়েছে আদালত যদি উপযুক্ত মনে করেন সেই সকল দলিল বস্তু পার্সেল আটক করতে পারেন। ধারা 105-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট সেই স্থানে উপস্থিত থেকে তল্লাশি করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই যে স্থান, যে কক্ষ বা যে রুম বা যে আবদ্ধ স্থান তল্লাশি করা হবে সেই আবদ্ধ স্থানের যে অংশ তল্লাশি করা হবে সেই অংশে ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 105। ধারা 106 দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন। ধারা 107 অন্যান্য ক্ষেত্রে মুচলেকা সম্পাদন। ধারা 108 ধারা 109 ধারা 110 সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 112 মুচলেকা সম্পাদনের জন্য লিখিত নোটিশ দেওয়া যাবে। ধারা 112। ধারা 113-তে পড়ে বা বুঝিয়ে শুনে দিতে হবে উপস্থিত ব্যক্তির নিকট। অর্থাৎ যে ব্যক্তিকে সমন দেওয়া হবে, যে ব্যক্তিকে নোটিশ দেওয়া হবে সেই ব্যক্তি যদি হাজির থাকেন তাহলে সেই ব্যক্তিকে পড়ে শোনাইতে হবে অথবা বুঝিয়ে দিতে হবে। 114 যদি অনুপস্থিত থাকে তাহলে সমন এবং গ্রেপ্তার পরোয়ানা ইস্যু করা যাবে। 115-তে বলা হয়েছে এই সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার সাথে 112 ধারার একটি আদেশের অনুলিপি প্রেরণ করতে হবে। 116 ধারায় ব্যক্তিগতভাবে রেহাই। 117 ধারায় বলা আছে অনুসন্ধান। 118 ধারায় বলা আছে অনুসন্ধান করার পর যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে মুচলেকা বা জামানত বা বন্ড সম্পাদন করতে হবে। ধারা 119-এ বলা হয়েছে যদি প্রমাণিত না হয় তাহলে তাকে অব্যাহতি দিতে হবে। ধারা 120-এ বলা হয়েছে মুচলেকার মেয়াদের আরম্ভ বা শুরু। ধারা 121-এ বলা হয়েছে বিষয়বস্তু। ধারা 122-এ বলা হয়েছে জামিনদার প্রত্যাখ্যান। ধারা 124-এ বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক কারারুদ্ধ ব্যক্তিকে বা কারাবাস ব্যক্তিকে মুক্তি প্রদান। ধারা 125-এ বলা হয়েছে মুচলেকা বাতিল। ধারা 126-এ বলা হয়েছে জামিনদারের অব্যাহতি। ধারা 127 বেআইনি সমাবেশ। পেনাল কোড 141 ধারা, পেনাল কোড 141 শাস্তি 143 ধারা। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সামনের বছর খুবই বেশি, খুবই বেশি, 99%। এখানে বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়, বেআইনি সমাবেশ কি বা বেআইনি সমাবেশ কাকে বলে, পেনাল কোডের 141 ধারা আর সাথে সাথে শাস্তি লেখা দিতে হবে নোট 143 ধারা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি কি অথবা কোন পদের পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারেন, যদি উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই উল্লেখ করে দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর যদি কখনো উল্লেখ করে দেওয়া থাকে যে একজন এএসআই অথবা একজন সাব ইন্সপেক্টর কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারেন, হ্যাঁ পারেন। একজন প্রথমে পারেন না, একজন সাব ইন্সপেক্টর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ বা নির্দেশ দিতে পারেন না, কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অনুপস্থিত থাকে আবার সেই সাব ইন্সপেক্টর যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন সেক্ষেত্রে পিআরবি
এক বিধি মোতাবেক যখন একজন সাব ইন্সপেক্টর থানার দায়িত্বে থাকবেন বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ বা আদেশ দিতে পারেন। ধারা 127। ধারা 127। ধারা 128-এ বলা হয়েছে বেসামরিক শক্তি প্রয়োগ বা তলব। বেসামরিক শক্তি প্রয়োগ এবং বেসামরিক শক্তি প্রয়োগ করার সাথে সাথে অংশগ্রহণকারী অর্থাৎ বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করবে তাদেরকে গ্রেপ্তার করা যাবে বা আটক করা যাবে। ধারা 129 সামরিক শক্তি তলব। ধারা 130 সামরিক শক্তি প্রয়োগ। ধারা 131 সামরিক শক্তি কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। ধারা 132 যদি নিরাপত্তা দাবি করে 127 ধারা থেকে 131 ধারার কার্যক্রমে যদি কোনো ব্যক্তি বা কোনো পুলিশ অফিসার, কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো বেসামরিক নাগরিক বা কোনো সামরিক সৈনিক, বেসামরিক বা যে কোনো অফিসারই হোক না কেন, কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার, যদি 132 ধারা রক্ষা কবচের ব্যবস্থা যদি দাবি করেন তাহলে তাকে অবশ্যই 4টি বিষয় প্রমাণ করতে হবে। প্রথম বিষয়, অপরাধী সমাবেশটি একটি বেআইনি সমাবেশ ছিল, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেওয়া হয়েছিল, তারা আদেশ পালন করে নাই বা আদেশটি মান্য করে নাই, আর শক্তি প্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায়ে বেআইনি সমাবেশটি ছত্রভঙ্গ করার কোনো উপায় ছিল না। এই 4টি বিষয় যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে তিনি অবশ্যই 132 ধারা যে রক্ষা কবচের ব্যবস্থা আছে বা 132 ধারার যে নিরাপত্তার বিষয়টি আছে তিনি অবশ্যই 132 ধারার নিরাপত্তা দাবি করতে পারেন। ধারা 133 গণ উপদ্রব। এখান থেকে প্রশ্ন হতে পারে গণ উপদ্রব কি, গণ উপদ্রব কাকে বলে বা গণ উপদ্রব বলতে কি বোঝায়, গণ উপদ্রব কত প্রকার? 2 প্রকার। ব্যক্তিগত গণ উপদ্রব আর উপদ্রব কত প্রকার? 2 প্রকার। ব্যক্তিগত ব্যক্তিগত উপদ্রব আর গণ উপদ্রব। ব্যক্তিগত আর গণ উপদ্রব। গণ উপদ্রব নিরসন কল্পে করণীয় কি? গণ উপদ্রব নিরসন কল্পে করণীয় কি, বা গণ উপদ্রব কিভাবে নিবারণ করা যায়, বা গণ উপদ্রব কিভাবে দমানো যায়, এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। যদি কখনো প্রশ্ন আসে তাহলে 133 দ্বারা একটি আদেশ দেওয়া যায়, 134 দ্বারা জারি করা যায়, 135 দ্বারা মোতাবেক ওই ব্যক্তি আদেশটি যদি পালন করেন পালন করলেন, না করলে তার কারণ দর্শাবেন। 136 দ্বারায় যদি আদেশটি পালন না করেন, কোনো কারণ না দর্শান, তাহলে আদেশটি স্থায়ী করা যাবে। 137 দ্বারা সাক্ষ্য গ্রহণ করতে হবে। 140 দ্বারায় ম্যাজিস্ট্রেট 140 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে কাজটি সম্পন্ন করবেন। আর 143 ধারায় বলা হয়েছে গণ উপদ্রব পুনরায় অব্যাহতি করা যাবে না বা পুনরায় সংগঠন করা যাবে না। ধারা 144 জরুরি আদেশ। জরুরি আদেশ কি? জরুরি আদেশ কিভাবে জারি করা যায় বা জরুরি আদেশ বলতে কি বোঝায়, জরুরি আদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। ধারা 144। ধারা 144 এর বাইরে কোনো ধারা নাই। ধারা 145 জমি ও পানি সংক্রান্ত জমি ও পানি সংক্রান্ত বিরোধ। জমি ও পানি সংক্রান্ত বিরোধ। ধারা 145, ধারা 146, ধারা 147, ধারা 148 এই বিষয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। এর মধ্যে থেকে সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট প্রশ্ন যেগুলো এমসিকিউ দিয়ে এমসিকিউ আসতে পারে, না হলে নাই। ধারা 149 থেকে ধারা 153। ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত প্রশ্ন আসতে পারে। আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়, আমলযোগ্য অপরাধ কি বা আমলের অযোগ্য অপরাধ কি, আমলযোগ্য অপরাধ এবং আমলের অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কি। সেই সাথে প্রশ্ন আসতে পারে আমলযোগ্য অপরাধ নিবারণে বা আমলযোগ্য অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থার ক্ষেত্রে পুলিশ অফিসারকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে বা কি ধরনের ক্ষমতা পুলিশ অফিসার প্রয়োগ করতে পারেন। অথবা একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধ প্রতিরোধে করণীয় কি, বিস্তারিত আলোচনা করুন। অথবা একজন পুলিশ অফিসার একজন পুলিশ অফিসার তিনি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারলে আমলযোগ্য অপরাধ কিভাবে প্রতিরোধ করবেন, বিস্তারিত আলোচনা করুন। তাহলে ধারা 149 থেকে ধারা 153। ধারা 149 পুলিশ অফিসার নিজে হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো চেষ্টা করবেন। ধারা 150 ঊর্ধ্বতন অফিসারকে সংবাদ দেবেন। পিআরবি 120 পুলিশ আইনের 23-3 ধারা। ধারা 151 বলা হয়েছে জনসাধারণের সাহায্য নিয়ে গ্রেপ্তার পূর্বক আমলযোগ্য অপরাধ নিবারণ করা যাবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 152 বলা হয়েছে সরকারি সম্পত্তির যদি কেউ ক্ষতি সাধন করতে চায় অথবা নৌযান চলাচলের জন্য যে বয়া বা চিহ্ন থাকে, এই সকল বয়া বা চিহ্নের যদি কেউ ক্ষতি সাধন করতে চায় তাহলে পুলিশ অফিসার সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিরোধ করতে পারবেন বা সাধ্যমতো চেষ্টা করতে পারবেন এবং প্রতিরোধ করবেন। ধারা 152। 153 বলা হয়েছে বেআইনি বাটখারা বা অবৈধ ওজনমাপক যন্ত্র বা বাটখারা
তল্লাশি করতে পারেন, কে পারেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিজ এলাকায় যে কোনো স্থানে তল্লাশি করতে পারেন, তল্লাশি পূর্বক আটক করতে পারেন। যদি এরূপ তল্লাশি করা হয় এবং আটক করা হয় তাহলে তা এখতিয়ারি ম্যাজিস্ট্রেটকে অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে অবহিত করবেন। ধারা 154 খুবই গুরুত্বপূর্ণ পাঠ। ধারা 154, 154 ধারা এখানে বলা আছে যে বিষয়গুলো, এজাহার কি, এজাহার কাকে বলে, বা এজাহার বলতে কি বোঝো, এজাহার কিভাবে নেওয়া যায়, এজাহার কে নিতে পারেন, এজাহার কে নিতে পারেন না। এজাহার কে নিতে পারেন? থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতে পারেন। এজাহার কে নিতে পারেন না? একজন কনস্টেবল নিতে পারেন না। পিআরবি 243-এর ঝ, পিআরবি 243-এর ঝ বিধি মোতাবেক একজন কনস্টেবল এজাহার লিপিবদ্ধ করতে পারেন না। যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এখানে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার লিপিবদ্ধ করতে পারেন, তিনি যদি নিজে লিপিবদ্ধ না করে অন্য কাউকে লিপিবদ্ধ করার নির্দেশ দেন তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ সাপেক্ষে অন্য কেউ লিপিবদ্ধ করতে পারেন। কিন্তু সরাসরি সরাসরি একজন কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারেন না। এজাহার লিখিত এজাহার গ্রহণ করতে পারেন, কিন্তু এজাহার সে লিপিবদ্ধ করতে পারেন না। এজাহারের বিষয়টি সে সর্বোচ্চ জোর জিডিতে নোট দিতে পারেন এবং জিডিতে নোট দেওয়ার পর এজাহারের বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে জানাইতে পারেন। আরো প্রশ্ন আসতে পারে, এজাহার কি, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? যখনই সাক্ষ্যগত মূল্য আসবে তখনই বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সাক্ষ্য আইন। যখনই দেখবে সাক্ষ্যগত মূল্য কি, সাক্ষ্যগত মূল্য যখনই কোনো প্রশ্ন হবে তখনই সাক্ষ্য আইনে চলে যেতে হবে। সাক্ষ্য আইনের 9 ধারা, 35 ধারা, 74 ধারা, তারপর 145, 159, 161, এই সকল ধারার সংশ্লিষ্টতা তখন চলে আসবে। যখনই কোনো যখনই কোনো বিষয়ে সাক্ষ্যগত মূল্য, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, অথবা কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, অথবা জেনারেল ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, এই সকল যখনই কোনো সাক্ষ্যগত মূল্য নিয়ে প্রশ্ন আসবে তখনই উত্তর চলে যাবে, আর আনসার চলে যাবে সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনের 9 ধারা, 35 ধারা, 74 ধারা, তারপর আছে 145, 159, তারপর 160, 161, সংশ্লিষ্ট এই ধারাগুলো চলে আসবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় আলোচনা করব। এখন এগুলা থাক। এছাড়াও প্রশ্ন আসতে পারে, এজাহার কি, এজাহারের বৈশিষ্ট্য কি, এজাহারের কি কি বৈশিষ্ট্য আছে এগুলো একটু দেখে নেবেন। অনেক ছাত্রদের নোট গাইড আছে, নোট গাইড থেকে একটু দেখে নেবে এজাহারের বৈশিষ্ট্যগুলা কি, বা এজাহার ত্রুটিপূর্ণ এজাহার কি, বা ত্রুটিপূর্ণ এজাহার কোনগুলা, কিভাবে এজাহার লিপিবদ্ধ করলে এজাহারটি ত্রুটিপূর্ণ হবে, বা ত্রুটিপূর্ণ এজাহারের বৈশিষ্ট্য কি, এগুলো একটু আলোচনা করবেন, এগুলো একটু অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে। তারপরে 155তে বলা হয়েছে, যদি আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে জিডিতে নোট দিতে হবে। জিডির বিষয়গুলো আদালতের অনুমতি ব্যতীত বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যায় না। যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক বা আদালত কর্তৃক তদন্তের আদেশ প্রাপ্ত হয় সেক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা যায়, কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। ধারা 156-তে বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধের খবর সংবাদ পাওয়ার সাথে সাথে তদন্ত করতে পারেন, এক্ষেত্রে আদালতের কোনো অনুমতি লাগে না। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে তদন্ত করতে পারেন এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, কারণ আমলযোগ্য অপরাধের বিষয়ে যে কোনো পুলিশ অফিসার তদন্ত করতে পারেন। এখানে তদন্ত ক্ষেত্রে বেশিরভাগই সাব ইন্সপেক্টর টু আপার অফিসার তদন্ত করে থাকেন। সেক্ষেত্রে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি আইনের 156-1 ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের সংবাদ যখন থানায় প্রাপ্তি হয় বা থানায় যখন আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, আসার সাথে সাথে তিনি আমলযোগ্য অপরাধের বিষয়টি তদন্ত করতে পারেন। আর এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে আমলযোগ্য অপরাধের বিষয় তদন্ত করতে পারেন এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 156-3 বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা অনুযায়ী অপরাধ, আমলযোগ্য অপরাধ বা যে অপরাধী হোক না কেন, যে ম্যাজিস্ট্রেট বা যে আদালত নিজের এখতিয়ারে নিতে পারেন, অর্থাৎ নিজের আমলে নিতে পারেন যে আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি এই অপরাধটার বিচার করতে পারবো, বা আদালত কর্তৃক বা সরকার কর্তৃক বা হাইকোর্ট কর্তৃক বা অন্য কোনো বিধিবিধান কর্তৃক আমাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদালত বা ম্যাজিস্ট্রেট, যে আদালত বা ম্যাজিস্ট্রেট এই অপরাধটি আমলে নেবেন সেই আদালত বা ম্যাজিস্ট্রেট ওই অপরাধের অধিকতর তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারেন। ধারা 156-3। ধারা 157, যে ক্ষেত্রে সরেজমিনে অনুসন্ধান করা প্রয়োজন, অর্থাৎ কোনো আমলযোগ্য অপরাধের বিষয় নিয়ে যদি সন্দেহ হয় সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার অধস্তন কর্মকর্তা দ্বারা সরেজমিনে তদন্ত করাতে পারেন। ফৌজদারি কার্যবিধান 154 একটা প্রশ্ন ছাড়া পড়ছে, 2টা প্রশ্ন। একবার এজাহার লিপিবদ্ধ করার পর কি ছিঁড়ে ছিঁড়ে ফেলা যায় বা বাতিল করা যায় বা নষ্ট করা যায়? না, নষ্ট করা যায় না, ছিঁড়ে ফেলা যায় না, বাতিল করা যায় না। পিআরবি 243-এর বর্গী জ বিধি।
পিআরবি 243-এর বর্গিত জবাব বিধি অনুযায়ী যখন একবার এজাহার লিপিবদ্ধ করা হয়, সেই এজাহার লিপিবদ্ধ এজাহার ছিঁড়ে ফেলা যায় না, নষ্ট করা যায় না বা বাতিল করা যায় না। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যদি টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অথবা অন্য কোনো বেতার বার্তার মাধ্যমে বা অন্য কোনো ফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে যদি আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, সেক্ষেত্রে করণীয় কি? এখানে করণীয় দুই তিনটা বিষয় আছে। যদি এরূপ কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, থানার অফিসার ইনচার্জ যদি মনে করেন, তাহলে যে ব্যক্তি সংবাদ দেবেন সেই ব্যক্তিকে থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। কারণ অপরাধটি যদি আমলযোগ্য হয়, তাহলে এজাহার লিপিবদ্ধ করার পর সেই এজাহারে ওই সংবাদদাতার স্বাক্ষর নিতে হবে, কারণ স্বাক্ষর থাকা, সংবাদদাতার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। যদি সংবাদদাতাকে যদি থানায় আসার জন্য যদি আহ্বান করা হয় বা অনুরোধ করা হয়, সে যদি না আসে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই বিষয়টি, আমলযোগ্য অপরাধের বিষয়টি নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে সরেজমিনে তিনি তদন্ত করতে পারেন। এক্ষেত্রে ওই অপরাধের বিষয়টি জিডিতে নোট দিতে পারেন। জিডিতে নোট দেওয়ার পর তিনি ঘটনাস্থলে যেতে পারেন। ঘটনাস্থলে যাওয়ার পর যদি তিনি দেখেন যে না, ঘটনা সঠিক, তাহলে সেখানে যদি অপরাধী পাওয়া যায়, তাহলে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন। গ্রেপ্তার করার পর থানায় আসতে পারেন। এই বিষয়ে যখন দেখবেন যে না, ঘটনা সঠিক কিন্তু সংবাদদাতাকে আর পাওয়া গেল না বা হাজির করা গেল না, সেই ক্ষেত্রে তিনি নিজে বাদী হয়ে মামলা রুজু করতে পারবেন, ধারা 154 পিআরবি 243 বিধি। কথা বোঝা গেল? যদি মোবাইলের মাধ্যমে সংবাদ আসে, তাহলে করণীয় কি? ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বলতে হবে, জিডিতে নোট দিতে হবে। যদি অপরাধের বিষয়ে সন্দেহ হয়, তাহলে সরেজমিনে 157 ধারা অনুযায়ী সরেজমিনে তদন্ত করতে হবে। তদন্ত করার পর যদি মনে হয় যে না, অপরাধটি ঘটছে, সংঘটিত হয়েছে, তাহলে যদি অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়, তাহলে সেখানে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। যা যা পরবর্তী কার্যক্রম আছে, সমস্ত কার্যক্রম করা যাবে। এক্ষেত্রে থানায় আসার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের বাদী হয়ে মামলা রুজু করবেন, অথবা যে অফিসার ঘটনাস্থলে যাবেন, সেই অফিসার নিজে বাদী হয়ে থানায় মামলা রুজু করবেন, ধারা 154 পিআরবি 243 বিধি। ধারা 154 প্রশ্নগুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে? কথা বলেন, কথা না বললে বোঝা যাবে না। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে বলেন, কারণ যেহেতু ফৌজদারি কার্যবিধি মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমরা, ঠিক আছে? যেহেতু মোটামুটি শেষের দিকে, সেই জন্য বারবার বলতেছি, যদি কোনো সমস্যা থাকে বলেন। তাহলে ধারা 158, 157 ধারার অনুসন্ধানের তদন্তের রিপোর্টটি যখন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হবে, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার পূর্বে অবশ্যই ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নিকট এই তদন্তের রিপোর্ট প্রেরণ করতে হবে। তদন্তের রিপোর্টের উপরে যদি ঊর্ধ্বতন অফিসার কোনো সংশোধনী দেয় বা কোনো পরামর্শ দেয়, তাহলে সেই পরামর্শ মোতাবেক তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে রিপোর্ট প্রেরণ করতে হবে। কার নিকট? ম্যাজিস্ট্রেটের নিকট। ধারা 160, অপরাধ সম্পর্কে অবগত আছেন? যে অপরাধের সংবাদটি থানায় প্রাপ্ত হয়েছে, সেই অপরাধ সম্পর্কে অবগত আছেন এমন ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে মামলা তদন্তকারী কর্মকর্তা ডাকতে পারেন। যদি নিজ থানা এলাকা হয়, তাহলে নিজ থানা এলাকার ব্যক্তিকে ডাকতে পারেন। আর যদি অন্য থানা এলাকার হয়, তাহলে তাকেও সাক্ষী হওয়ার জন্য আহ্বান করতে পারেন বা ডাকতে পারেন, ধারা 160। ধারা 160-এর মূল বিষয়, এটা নোট। এখানে সাক্ষী হিসেবে, এখানে সাক্ষী হিসেবে কে ডাকতে পারেন, অর্থাৎ কে এই সকল ব্যক্তিকে, অপরাধ সম্পর্কে অবগত আছেন এই সকল ব্যক্তিকে কে ডাকতে পারেন? যে অফিসার থানার, যে অফিসার ওই অপরাধের বিষয়টি তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন, অর্থাৎ যে অফিসার তদন্ত কার্যক্রম করতেছে, সেই অফিসার ব্যতীত অন্য কোনো পুলিশ অফিসার সাক্ষী হিসেবে কাউকে ডাকতে পারেন না, ধারা 160। ধারা 161-তে বলা হয়েছে, পুলিশ কর্তৃক সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ। কিভাবে স্বাক্ষর গ্রহণ করতে হবে? তারা যখন এসে হাজির হবে, তাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে, তারা সকল প্রশ্নের জবাব দেবে, কিন্তু এমন কোন প্রশ্নের জবাব দিতে বাধ্য নয় যে প্রশ্নের জবাব দিলে ফৌজদারি আদালতের দণ্ড, ফৌজদারি মামলা হতে পারে, দণ্ড হতে পারে বা সম্পত্তি বাজেয়াপ্তির মতো কোনো ঘটনা ঘটতে পারে। এই সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়।
পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে প্রত্যেক ব্যক্তির অর্থাৎ একাধিক সাক্ষী যদি একাধিক ব্যক্তি হয় তাদের তাদের প্রত্যেক ব্যক্তির বিবৃতি এক একটা পৃষ্ঠায় এক একটা ভাবে লিপিবদ্ধ করতে হবে। ধারা 161। ধারা 162-তে বলা হয়েছে পুলিশের নিকট বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না, কারণ পুলিশের নিকট বিবৃতিতে বা জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। তবে সাক্ষীগণ যদি আদালতে হাজির হওয়ার পর ভিন্নরূপ কিছু মতবাদ দেন বা ভিন্ন মতামত যদি প্রকাশ করেন, সেই ক্ষেত্রে তাদের বিরোধিতা করার জন্য এই পুলিশের নিকট যে জবানবন্দি বা বিবৃতি আদালতে ব্যবহার করা যায়। ধারা 163-তে বলা হয়েছে ভয়ভীতি, হুমকি, প্রলোভন, লোভ লালসা ইত্যাদি দেখিয়ে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, অথবা কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দিতে চায় তাহলে তাকে ভয়ভীতি, হুমকি, প্রলোভন, লোভ লালসা দেখিয়ে সাক্ষ্য গ্রহণ করা থেকে বিরত রাখা যাবে না। ধারা 164, ধারা 163। 164 ধারায় বিবৃতি, অর্থাৎ এখানে বিবৃতি হলো সাক্ষীর বিবৃতি অথবা আসামির স্বীকারোক্তি। আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা অনুসরণ করতে হবে। ধারা 165 নিজ এলাকায় তল্লাশি। ধারা 166 অপর এলাকায় বা অন্য এলাকায় তল্লাশি। ধারা 167 হেফাজত। হেফাজতের আদেশকে দিতে পারেন যে কোনো আদালত বা ম্যাজিস্ট্রেট দিতে পারেন, যদিও তার ক্ষমতা না থাকুক, কিন্তু তিনি সময়ে সময়ে সর্বোচ্চ 15 দিনের জন্য এই আদেশ দিতে পারেন। সর্বমোট 15 দিনের পরে তিনি এই আদেশটা দিতে পারেন না। 15 দিনের পরে যদি এই হেফাজতের আদেশ নেওয়ার প্রয়োজন হয় তাহলে ওই ম্যাজিস্ট্রেট বা আদালত ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য বা আদালতের নিকট যাওয়ার জন্য অনুরোধ করতে পারেন। ধারা 168 অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট প্রেরণ। কার নিকট প্রেরণ করতে হবে, কাকে জানাতে হবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রিপোর্ট সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করবেন বা অবগত করবেন। ধারা 169 সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত না হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি প্রদান করতে হবে। এখানে 161 ধারা, 160 ধারা থেকে 168 ধারা পর্যন্ত এই যে তদন্ত কার্যক্রম, তদন্ত কার্যক্রম 156 ধারা থেকে 156 ধারা থেকে এখানে এই যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কোনো অপরাধের বিষয়, এই অপরাধের বিষয় তদন্ত হওয়ার পর যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, অর্থাৎ অপরাধের বিরুদ্ধে বা অপরাধীর বিরুদ্ধে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, তাহলে ওই ব্যক্তিকে অব্যাহতি দিতে হবে বা মুক্তি দিতে হবে বা হেফাজত হতে মুক্তি দিতে হবে। আর 170 ধারায় বলা হয়েছে সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ কোনো অপরাধের বিষয় তদন্ত করার পর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সেই অপরাধীকে বিচারার্থে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এক্ষেত্রে তদন্ত করার পর যে সকল দ্রব্য, বস্তু বা আগ্নেয়াস্ত্র বা যাই কিছু পাওয়া যাক না মামলা সংশ্লিষ্ট সকল বস্তুই আদালতে প্রেরণ করতে হবে। কিন্তু অপরাধটি যদি জামিনযোগ্য হয়, যে অপরাধের তদন্ত করা হইতেছে সেই অপরাধটি যদি জামিনযোগ্য হয়, তাহলে সেই ব্যক্তি যদি জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করতে আগ্রহী হয়, তাহলে সেই ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে সেই ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে বা ছেড়ে দেয়া যাবে। আজকের নতুন পড়া ধারা 171। ধারা 171 অনলি দুইটা ধারা পড়বো, ধারা 171 এবং ধারা 172। ধারা 172টা খুবই 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 গুরুত্বপূর্ণ। ধারা 171 বাদী বা সাক্ষীকে পুলিশের সাথে যেতে বলা যাবে না। কোথায় যেতে বলা যাবে না? কোর্টে যেতে বলা যাবে না, বা হাজিরা দেওয়ার জন্য বা আদালতে সাক্ষী দেওয়ার জন্য বাদী, ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশের সাথে যেতে বলা যাবে না। কারণ কি কি জন্য বলা যাবে না বলতে, মানে যেতে বললে সমস্যা কি? অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে যার কারণে ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশের সাথে আদালতে যেতে বলা যাবে না বা বাধ্য করা যাবে না। ধারা 171-এর 1। ধারা 171-এর 1 এখানে ফরিয়াদি বা বাদী ও সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার জন্য বাধ্য করা যাবে না বা কোনো অসুবিধায় ফেলা যাবে না। অর্থাৎ কোনো মামলার যদি বাদী থাকে, বাদী যদি আদালতে যাওয়া লাগে, কখন যাওয়া লাগে? হাজিরার দিন, যেদিন শুনানি হয়, বা আসামি যদি জামিন ধরে তাহলে জামিনের বিষয়ে শুনানি হয়, সেই শুনানির ক্ষেত্রে যাওয়া লাগে। বিভিন্ন সময় ডেট পড়ে, বিভিন্ন সময় আদালতে হাজিরার ডেট পড়ে, সেই ডেট গুলাতে আদালতে যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, অথবা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো লাগে, বিভিন্ন বিষয়ে কথা বলা লাগে, অপরাধের বিষয়ে কথা বলা লাগে, কি কি ঝামেলা হয়েছে এ সকল বিষয় উত্থাপন করা লাগে, কে মারছে, কে কি করছে, কে ধরছে, কে খাইছে, ঠিক আছে। এই বিস্তারিত যে বিষয়গুলো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করার জন্য
সাক্ষী অথবা বাদী বা ফরিয়াদি, যে ফরিয়াদি সেই বাদী, যে ফরিয়াদি সেই ব্যক্তি বাদী। বাদী বা ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে আদালতে যেতে বাধ্য করা যাবে না বা যেতে বলা যাবে না। অথবা পুলিশ অফিসারের সাথে যদি তারা যেতে না চায়, তাহলে পুলিশ অফিসার ওই সকল বাদীকে বা সাক্ষীকে বা ফরিয়াদিকে কোনো প্রকার অসুবিধায় বা বিপদে ফেলতে পারবেন না। বিপদে ফেলতে পারবেন না, কারণ কোনো প্রকার কোনো কিছু অসুবিধায় ওই সকল ব্যক্তিকে ফেলা যাবে না, কারণ তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বাদী ফরিয়াদি সবসময় ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়, ঠিক আছে। এরা সাধারণত ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়। এই সকল ব্যক্তিকে পুলিশ অফিসার কোনো প্রকার অসুবিধায় ফেলতে পারবেন না, ধারা 171-1। আর এই বাদী ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, ধারা 171-1। তবে শর্ত থাকে যে, তবে শর্ত থাকে, এখানে একটা শর্ত আছে। বাদী ফরিয়াদি পুলিশের সাথে যাবে না, ঠিক আছে, কিন্তু বাদী বা সাক্ষী যদি মুচলেকা দিতে অস্বীকার হয়। কোন বিষয়ে মুচলেকা দেবে? যে আমি পরবর্তী সময়ে আদালতে হাজির হইতে বাধ্য থাকিব। এই বিষয়ে যদি মুচলেকা সম্পাদন না করে, যে আমি মুচলেকা সম্পাদন করব না, আমি মুচলেকা সম্পাদন করতে পারবো না, একজন সাক্ষী এখন যদি মুচলেকা সম্পাদন না করে, বাদীর বাধ্যবাধকতা আছে, বাদীর বাধ্যবাধকতা আছে, সে একটা বিষয়ে মামলা করছে, অভিযোগ করছে, এই অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন, বিচার কার্যক্রম চলতেছে, বিচার কার্যক্রমের ক্ষেত্রে বাদীকে অবশ্যই যেতে হবে। আপনারা কি বলেন, যেতে হবে না? কোনো অপরাধের যখন অভিযোগ হয়, বাদী তো অবশ্যই সেই অভিযোগের বিষয় নিয়ে আদালতে তাকে যেতে হবে, নাকি যেতে হবে না? কথা বলেন, যদি না বোঝেন কথা বলেন। একটা অপরাধের বিষয়ে যখন অভিযোগ হয়, কোনো বাদী বা ফরিয়াদি যখন আদালতে বা থানায় যখন অভিযোগ করে, সেই অভিযোগের বিষয়টি যখন আদালতে বিচার হয় বা বিচারাধীন থাকে, তখন বিভিন্ন সময়ে বাদীকে বা ফরিয়াদিকে আদালতে যাওয়া লাগে বা আদালতে যাওয়া লাগতে পারে। এটা কি ঘটনা সত্য না সত্য না? আমার কথা বোঝা যায়? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। একজন মানুষ যখন অভিযোগ করে সুবিচার পাওয়ার জন্য, ঠিক আছে, বা বিচার পাওয়ার জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য যখন অভিযোগ করে, এই অভিযোগের বিষয়টা যখন আদালতে বিচারাধীন, বিচার হয়, বিচার কার্যক্রম চলমান থাকে বা বিচার চলতেছে, বিভিন্ন সময় আদালতে যাওয়া লাগে না? যে বাদী যে মামলা করে তাকে হাজিরা দেওয়া লাগে না? আমার কথা বোঝেন নাই? আমার কথা কি বোঝা যায় না? কষ্ট হইতেছে নাকি? কথা বলেন। বোঝা যাচ্ছে। আমি বলতেছি, একটা মানুষ যখন অভিযোগ করে বা কোনো মামলা করে, কোনো কেস করে, কেস করার পর সেই কেসের যখন বিচার আদালতে চলে, ওই বাদীকে বা ফরিয়াদিকে তো বিভিন্ন সময় আদালতে যাওয়া লাগে। আদালত যখন ডাকে, আদালত যখন ডাকে নির্দিষ্ট একটা দিন তারিখে বিভিন্ন সময় ডাকে, যে আজকে ডাকলে 1 তারিখ, সামনের মাসের 10 তারিখ, তার পরের মাসের 3 তারিখ, তার পরের মাসের 15 তারিখ, এরকম ডাকে, কল করে বিভিন্ন তারিখে। ওই বাদীকে সাক্ষীকে কল করে যে এই তারিখে এই তারিখে আপনারা থাকবেন, আপনাদের যে মামলার বিষয়টা আছে এই বিষয়টা এই তারিখে জজ বসবে বা বিচারক বসবে বা ম্যাজিস্ট্রেট বসবে, আপনাদের এই অপরাধের বিচার হবে। এখন একটা বাংলাদেশ এমন একটা দেশ আর এমন অপরাধের সিস্টেম যে অপরাধের কোনো শেষ নাই। একটা আদালতে যখন বিচার কার্যক্রম চলে, হরেক রঙের অপরাধের
বিচার চলে। এখন ম্যাজিস্ট্রেট যখন বিচার করেন বিভিন্ন সময় ডেট দেন, একসাথে বিচার করে শেষ করা সম্ভব হবে না, এগুলো হয় না। সেক্ষেত্রে দেখা যায় 10 দিন, 15 দিন, 20 দিন পর পর বিভিন্ন সময় ডেট দেন। এই যে ডেট গুলা দেয়, এই ডেটে বাদীকে, সাক্ষীকে, আসামি যদি গ্রেপ্তার না হয় সেক্ষেত্রে গ্রেপ্তার পূর্বক যদি হাজির করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে হাজির করা যায়। অথবা বাদী বা সাক্ষীকে এই সকল দিনে সাক্ষী সাক্ষী দেওয়ার জন্য যায়। আর বাদী কি জন্য যায়? বাদী যায় ন্যায় বিচার পাওয়ার জন্য, যে আমি ন্যায় বিচার পাবো, আদালতে গেলে, ম্যাজিস্ট্রেটের কাছে গেলে বা বিচারের নিকট গেলে আমি ন্যায় বিচার পাবো। এই বিভিন্ন সময়ে বাদীকে ন্যায় বিচারের জন্য যাইতে হয়, ন্যায় বিচার পাওয়ার জন্য যাইতে হয়। আর যে সাক্ষী থাকে, সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে যায়। সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে যায়। এখন এই বাদী বা সাক্ষীকে যদি বিভিন্ন সময়ে ডাকা হয়, বিভিন্ন সময় যাওয়ার জন্য এই সাক্ষী এবং বাদীর নিকট থেকে বা ফরিয়াদির নিকট থেকে মুচলেকা সম্পাদন করা যায় যে আমি আজকে হাজির হয়েছিলাম, আমি সামনের তারিখ যে আছে, সামনের মাসের 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে আমি আদালতে হাজির হব, এই মর্মে আমি মুচলেকা সম্পাদন করলাম। এখন কোনো বাদী বা সাক্ষী যদি মুচলেকা দিতে অস্বীকার করে যে না আমি এই বিষয়ে মুচলেকা দিতে পারবো না, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই দুই ব্যক্তিকে, বাদী বা ফরিয়াদি ও সাক্ষীকে আটক পূর্বক হেফাজতে নিতে পারবেন এবং মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট তাদের আটক রাখার আদেশ দিতে পারেন। ধারা 171-1। ধারা 171-1। তো ধারা 171-1-এর যে মূল বিষয়টি হলো, বাদী ফরিয়াদি অথবা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বাধ্য করা যাবে না, অথবা এই বাদী বা সাক্ষীকে কোনো বিপদে বা অন্য কোনো অসুবিধায় ফেলা যাবে না। তবে শর্ত থাকে যে বাদী বা ফরিয়াদি ও সাক্ষী যদি মুচলেকা সম্পাদন করতে অস্বীকার করে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতে হাজির করার জন্য তাদেরকে গ্রেপ্তার করতে পারেন, অথবা হেফাজতে নিতে পারেন, অথবা আটক করতে পারেন। আর এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট তাদের আটক রাখতে পারেন। ধারা 171-1। ধারা 171-2। উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, উপধারা 1-এ কি আছে? পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না। পুলিশ অফিসার তাদের কোনো প্রকার অসুবিধায় বা কোনো প্রকার বিপদে ফেলতে পারবে না। আর 2-এ বলা আছে, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, মামলার শুনানির সময় বাদী বা সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের। এখানে কার দায়িত্ব? পুলিশ অফিসারের। আর পুলিশ অফিসার বলতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাদী বা সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বা পুলিশ অফিসারের। ধারা 171-2। ধারা 171 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা হয়? ধারা 171 বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার, সমস্যা হয়নি। একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, যে বোঝা গেল কি বোঝা গেল না। তাহলে ধারা 171-এ প্রশ্ন হওয়ার মতো তেমন কিছু নাই। এখানে একটাই কথা বলা যেতে পারে, বাদী ফরিয়াদি বাদী বা ফরিয়াদি ও সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব কার? ধারাসহ বিস্তারিত বর্ণনা করুন। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 171-এর
দুই ধারা অনুযায়ী, একটা কথায় একবার 171-এর দুই ধারা অনুযায়ী বাদী বা ফরিয়াদি ও সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের। আদালতে হাজির করার দায়িত্ব কার? পুলিশ অফিসার। ফৌজদারি কার্যবিধি আইনের 171-এর 2 উপধারা। ধারা 172, তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি বা কেস ডায়েরি বা সিডি বা সিডি। তাহলে ধারা 172-এ বলা হয়েছে কেস ডায়েরি বা সিডি, কেস ডায়েরি বা সিডি অথবা তদন্ত সম্বলিত ডায়েরি, তদন্ত সম্বলিত ডায়েরি। ধারা 172, ধারা 172-এর 1, ধারা 172-এর 1-এ বলা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিদিন তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে থাকেন। তার নিকট কখন খবর পৌঁছালো, কখন তদন্ত আরম্ভ হলো ও কখন তদন্ত শেষ করলেন, কোন কোন স্থান পরিদর্শন করলেন এবং তদন্তের ফলাফল কি হলো সে বিষয়েও লিপিবদ্ধ করবেন। ধারা 172-এর 1। তাহলে 172 ধারা অনুযায়ী কেস ডায়েরি কে লিপিবদ্ধ করবেন? কেস ডায়েরি কে লিপিবদ্ধ করবেন? মামলা তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল এসপি বা পুলিশ সুপার। কে কে কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন বা কে সিডি লিপিবদ্ধ করবেন বা তদন্ত রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন সম্বলিত ডায়েরি কে লিপিবদ্ধ করবেন? তদন্তকারী কর্মকর্তা লিপিবদ্ধ করবেন। যিনি তদন্ত করবেন তিনি এই কেস ডায়েরি বা সিডি লিপিবদ্ধ করবেন। আর এই কেস ডায়েরি বা সিডি লিপিবদ্ধ করার সিস্টেম কি? তার কাছে কখন খবর পৌঁছালো, কখন তদন্ত কাজ তিনি শুরু করলেন, কখন তদন্ত কাজ তিনি শেষ করলেন, কোন কোন স্থান তিনি পরিদর্শন করলেন, কোথায় তিনি আসামি গ্রেপ্তার করলেন, কোথায় সাক্ষ্য গ্রহণ করলেন, কোথায় কি পাওয়া গেল, অর্থাৎ তদন্তের শুরু থেকে তদন্তের শেষ পর্যন্ত যে সকল কার্যক্রম আছে, প্রতিদিন তিনি এই কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। একসাথে 2-3 দিনের ঘটনা লিপিবদ্ধ করা যাবে না, বা একসাথে 2-3 দিনের ঘটনা এক পৃষ্ঠায় লিপিবদ্ধ করা যাবে না। 1 নাম্বার পৃষ্ঠায় 1 তারিখের ঘটনা, প্রথম দিনের ঘটনা লিপিবদ্ধ করবেন। 2 নাম্বার পৃষ্ঠায় দ্বিতীয় দিন যে তদন্তে যাবেন, দ্বিতীয় দিনের তদন্তের বিষয়টি দ্বিতীয় পৃষ্ঠায় লিপিবদ্ধ করবেন। তৃতীয় দিন আবার তৃতীয় পৃষ্ঠায়, চতুর্থ দিন চতুর্থ পৃষ্ঠায়। অর্থাৎ একজন মামলা তদন্তকারী কর্মকর্তা যদি 20 দিন তদন্ত করেন, তাহলে তিনি সর্বমোট 20টি কেস ডায়েরির 20টি পাতায় 20 দিনের তদন্ত সম্বলিত যে সকল বিষয় থাকবে সে সকল বিষয় তিনি লিপিবদ্ধ করবেন। ধারা 172-এর 1, ধারা 172-এর 1। আর এখানে তিনি প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ করবেন। কোথায় কোথায় গেছেন, কোথায় কোথায় ঘুমাইছেন, কোথায় কোথায় খাইছেন, কোথায় কোথায় সাক্ষ্য নিয়েছেন, কোথায় কোথায় মামলার তথ্য পাইছেন, কোথায় কোথায় কি সাক্ষ্য পাইলেন, কোন ধরনের কি পাইলেন, কোথায় আসামি গ্রেপ্তার করলেন, আটক করলেন, এসব প্রত্যেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে সারমর্ম অর্থাৎ 10 লাইনের 1 লাইন সারমর্ম বিষয়গুলো তিনি এই কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। কখন থেকে করবেন? সর্বপ্রথম তার কাছে অপরাধের সংবাদটি কখন আসলো, সে অপরাধের সংবাদ পাওয়ার পর তদন্ত কার্যক্রম কখন তিনি শুরু করলেন, কখন তিনি দৈনিক শেষ করলেন, আর কোন কোন স্থান পরিদর্শন করলেন, তদন্তের ফলাফল কি হলো বা তদন্তের অগ্রগতি কি, এ বিষয়ে তিনি কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবেন বা তদন্ত সম্বলিত ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। বা সিডি কেস ডায়েরি, যে সিডি সেই কেস ডায়েরি বা তদন্ত সম্বলিত ডায়েরি। ধারা 172-এর 1, পিআরবি 68, পিআরবি 263, 264, পিআরবি 442 বিধি। তাহলে কেস ডায়েরি বা সিডির পিআরবি হলো 4টি, 68 বিধি, পিআরবি 263, 264, পিআরবি 442 বিধি। এই পিআরবি 68, পিআরবি 263, 264, 442 বিধি বিস্তারিত একটু পরে ইনশাল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 171 আর ধারা 172
বিষয়টা একটু মাথায় নিয়ে তারপর আমরা বিস্তারিতের ভিতরে ইনশাল্লাহ চলে যাব। ধারা 172-2, তাহলে 172 একে বলা হয়েছে তিনি কিভাবে এই কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন, কখন সংবাদটি পৌঁছাইলো, সংবাদটি পৌঁছানোর পর কখন অপরাধের তদন্ত শুরু হলো, কখন শেষ হলো, কোন কোন জায়গা পরিদর্শন করলেন, কোন কোন জায়গায় সাক্ষ্য নিলেন, কে কি করলেন, কোথায় খাইলেন, কোথায় ঘুমাইলেন, এই সকল বিষয় সম্বলিত যে এবং তদন্তের যে ফলাফল সেই রিপোর্ট সম্পর্কে, ফলাফল সম্পর্কে অগ্রগতির বিষয়ে এই বিষয়টি কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ একটা অপরাধের তদন্তের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হইল, কতদূর পর্যন্ত অগ্রগতি হয়েছে সে বিষয়েও দৈনিক লিপিবদ্ধ করতে হবে। আর প্রতিদিনের বিষয়টি প্রতিদিন লিপিবদ্ধ করতে হবে। একসাথে 2-3 দিনের বিষয় এক পৃষ্ঠায় লিপিবদ্ধ করা যাবে না, বা 2-3 দিনের বিষয় একসাথে একদিনে লিপিবদ্ধ করা যাবে না। দৈনিকের কাজ দৈনিক শেষ করতে হবে, অর্থাৎ সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। ধারা 172-1, পিআরবি 68, পিআরবি 263, 264 বিধি, 264 ও 442 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 172-2, ধারা 172-2, আদালত ইনকোয়ারি বা বিচারাধীন মামলার কেস ডায়েরি চাইতে পারেন। অর্থাৎ কোনো অপরাধের বিচার, কোনো অপরাধের যখন বা কোনো অপরাধের মামলার বিষয় বা কেসের বিষয় যখন আদালতে বিচার কার্যক্রম চলমান হয়, সেই ক্ষেত্রে আদালত যে অফিসার মামলা তদন্ত করেন সেই মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট তিনি যে কেস ডায়েরি লিপিবদ্ধ করেন বা তদন্ত সম্পর্কিত যে ডায়েরি আছে বা ছিডি আছে, সেই ছিডি কে চাইতে পারেন? আদালতের বিচারক চাইতে পারেন বা আদালত চাইতে পারেন। আদালত কেন চাইতে পারেন? ওই তদন্তে কোনো জায়গায় ত্রুটি হয়েছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সে বিষয়টি দেখার জন্য আদালত চাইতে পারেন। অথবা আদালতে যখন ওই থানার আদালতে যখন মামলা তদন্তকারী কর্মকর্তা হাজির হয় এবং সেই তদন্তের বিষয়ে তিনি যখন কথা বলেন, তদন্তের বিষয়ে যখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বা বিচারাধীন আদালতে যখন কথা বলেন, তার কথা বলার সাথে তদন্তের বিষয়ে যদি কোনো গরমিল পাওয়া যায় সে বিষয়টিও দেখার জন্য আদালত বা ম্যাজিস্ট্রেট তদন্ত সম্বলিত যে ডায়েরি আছে সেই ডায়েরি চাইতে পারেন। আর এখানে তদন্ত সম্বলিত যে ডায়েরিটা আছে সেই ডায়েরিটা তদন্ত কর্মকর্তা স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কেস ডায়েরি দেখতে পারেন। যদিও আদালতে কেস ডায়েরি উপস্থাপন করা হয় বা আদালতে কেস ডায়েরি দিয়ে দেওয়া হয়, আদালত যখন কেস ডায়েরি চায় তখন মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে কেস ডায়েরি দিতে অবশ্যই বাধ্য থাকবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 172-2, 172-2 উপধারা অনুযায়ী যখন কোনো আদালত বা ম্যাজিস্ট্রেট কোনো অপরাধের বিচার চলাকালীন অপরাধের তদন্তকারী কর্মকর্তার নিকট সিডি বা কেস ডায়েরি যদি চেয়ে বসে, সেক্ষেত্রে অবশ্যই মামলা তদন্তকারী কর্মকর্তা সেই সিডি বা কেস ডায়েরি আদালতে উপস্থাপন করতে বা আদালতে হাজির করতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য, অর্থাৎ তিনি কি কি বিষয়ে তদন্ত করছিলেন সেই বিষয়টা তার মনে নাও থাকতে পারে। কারণ একজন থানা এলাকায় একজন মামলা তদন্তকারী কর্মকর্তা বা একজন সাব ইন্সপেক্টর বিভিন্ন অপরাধের বিষয় বিভিন্ন সময় তদন্ত করে থাকেন। সেক্ষেত্রে তিনি যেহেতু বিভিন্ন অপরাধের বিষয় তদন্ত করেন, সেক্ষেত্রে বিভিন্ন অপরাধের বিষয়ে তিনি কেস ডায়েরি লিপিবদ্ধ করেন। এখন একটা মানুষের স্মৃতি মনে নাও থাকতে পারে সে কি বিষয়ে তদন্ত করছিল বা কি কি বিষয় ওই কেস ডায়েরিতে উল্লেখ করছিল। সেজন্য মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থিত হওয়ার পর বা আদালতের সামনে কথা বলার পূর্বেই তিনি স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য, অর্থাৎ কি কি বিষয় লিখছিলেন সে বিষয়টি জানার জন্য এই কেস ডায়েরি দেখতে পারেন। ধারা 172-2, ধারা 172-2। আর এখানে কেস ডায়েরি যে আদালতে হাজির করা হয়, এই কেস ডায়েরি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু বিচারে সহায়ক ভূমিকা পালন করার জন্য এই কেস ডায়েরির ব্যাপক ভূমিকা আছে। এই কেস ডায়েরির ব্যাপক ভূমিকা আছে ধারা 172-2। তাহলে ধারা 171, ধারা 172 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। তাহলে 171-এর মূল বিষয়টি হলো মামলার ফরিয়াদি বা বাদী ও সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে আদালতে যেতে বাধ্য করা যাবে না, অথবা পুলিশ অফিসার কর্তৃক ওই সকল ব্যক্তিকে, মামলার বাদী বা ফরিয়াদি ও সাক্ষীকে কোনো প্রকার অসুবিধা বা বিপদে ফেলা যাবে না।
তবে শর্ত থাকে যে এই ব্যক্তি বাদী, ফরিয়াদি ও সাক্ষী যদি মুচলেকা দিতে যদি রাজি না হয় বা সম্পাদন করতে যদি অস্বীকার করে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পুলিশ অফিসার ওই ব্যক্তিকে আটক করতে পারেন এবং মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালত কর্তৃক ওই ব্যক্তিকে আটক রাখার জন্য আদেশও পাইতে পারেন। ধারা 171-1। 171-2 বলা হয়েছে, এক উপধারায় যা কিছুই থাকুক না কেন, অর্থাৎ এক উপধারায় যে বলা আছে ওই ব্যক্তিকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, কিন্তু দুই উপধারায় বলা আছে পুলিশ অফিসার কর্তৃক দায়িত্ব থাকবে মামলার বাদী ফরিয়াদি বাদী বা ফরিয়াদি ও সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের। তার মানে কি, প্রথমে বলছে পুলিশ অফিসারের সাথে যাওয়া যাবে না, দ্বিতীয় উপধারায় বলা আছে যে ওই ফরিয়াদি বা সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের। কিভাবে করবে? আমার সাথে যদি যাইতেই না দেয় আমি কিভাবে করব? আমি কি চড়ায় ধাবড়া তাদেরকে নিয়ে যাব? সম্ভব? তারা যদি মুচলেকায় সম্পাদন করতে না চায় সেক্ষেত্রে তাদেরকে আটক করতে হবে। আটক করার সময় তো আমার সাথেই নিয়ে যেতে হবে। আমি যখন আটক করব তখন তো আমার সাথেই তাদেরকে নিয়ে যেতে হবে, এটা শর্ত দেওয়া আছে। প্রথমে বিধিতে বলা আছে 171-1, সুন্দর একটা বিধি দেওয়া আছে যে তাদেরকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, কিন্তু শর্ত দেওয়া আছে যদি মুচলেকা সম্পাদনে অস্বীকার করে তাহলে তাদেরকে আটক করা যাবে। আটক করে আদালতে হাজির করা যাবে। সেক্ষেত্রে কিভাবে হাজির করবে? আটক করার পর তো আলাদা করে নিয়ে যাবে না, তখন পুলিশ অফিসারের সাথেই নিয়ে যেতে হবে। আর দুই উপধারায় বলা আছে, এক উপধারায় যা কিছুই থাকুক না কেন, উল্টা পাল্টা যা কিছুই থাক বা ভালো কিছুই থাক, যা কিছু আছে, দুই উপধারায় বলা আছে এই ফরিয়াদি বা বাদী ও সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের। আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসার। এক্ষেত্রে তিনি যেভাবে পারেন সেভাবেই আদালতে হাজির করার জন্য চেষ্টা করবেন। ধারা 171। আর 172 ধারায় বলা হয়েছে কেস ডায়েরি বা সিডি বা তদন্ত সম্বলিত যে ডায়েরি তাকে কেস ডায়েরি বলা হয়। এই কেস ডায়েরি লিপিবদ্ধ করার নিয়ম কি? কেস ডায়েরির এর আগে পড়ছিলাম কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি। কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য আছে, কেস ডায়েরি সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে লিপিবদ্ধ করেন, সেজন্য কেস ডায়েরির মূল্য আছে। কেস ডায়েরি দ্বারা স্মৃতি পুনরুজ্জীবিত করা যায় সাক্ষ্যআইনের 159 সাধারণ মোতাবেক, সেজন্য এর মূল্য আছে। কেস ডায়েরি দ্বারা 161 ফৌজদারি সাক্ষ্যআইনের 161, 145 ধারা অনুযায়ী বিরোধিতা প্রমাণ করার জন্য এই কেস ডায়েরি ব্যবহার করা যায়, সেজন্য কেস ডায়েরি সাক্ষ্যআইনের 145 ও 161 ধারা অনুযায়ী কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য আছে। যেহেতু কেস ডায়েরি আদালতে ব্যাপকভাবে ব্যবহার করা যায় বা আদালতে বিচারের ক্ষেত্রে কেস ডায়েরি সহায়ক ভূমিকা হিসেবে পালন করে, সেহেতু কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারা অনুযায়ী কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য অপরিসীম বা ব্যাপক। ধারা 172 পিআরবি 68, 213, 263, 264, 442 বিধি। এখন এই কেস ডায়েরি কে কে দেখতে পারেন? কেস ডায়েরি যদি প্রশ্ন হয় কেস ডায়েরি কে কে দেখতে পারেন বা কেস ডায়েরি কে কে দেখতে পারেন বা কে কে দেখতে পারেন না, তাহলে এখানে কেস ডায়েরি কে কে দেখতে পারেন? পিআরবি 68 বিধি যদি কখনো প্রশ্ন হয় কেস ডায়েরি কে কে দেখতে পারেন, এই বিষয়ে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন যে কোনো সময় আসতে পারে। যেহেতু এখন আমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, সৃজনশীল প্রশ্ন হলে একটাই সুবিধা, প্রশ্ন হয় বড়, উত্তর হয় ছোট। প্রশ্ন হয় বড়, দেখা যায় 3 লাইন 4 লাইন 5 লাইনের প্রশ্নই হয়, কিন্তু ওই সকল প্রশ্নের উত্তর থাকে খুবই ছোট। এই বড় প্রশ্নের ছোট উত্তর। এক্ষেত্রে যদি কোনো সময় প্রশ্ন হয় কেস ডায়েরি কে কে দেখতে পারেন বা কেস ডায়েরি কিভাবে হেফাজত করা যায়, যেহেতু কেস ডায়েরি একটি গুরুত্বপূর্ণ ডায়েরি, এই ডায়েরি কিছু কিছু ব্যক্তি ব্যতীত কেউ দেখতে পারে না বিধায় এটি একটি গুরুত্বপূর্ণ এবং গোপনীয় ডায়েরি। তাহলে আমরা এখন আলোচনা করব কেস ডায়েরি কে দেখতে পারেন। পিআরবি 68 বিধি অনুযায়ী কিছু কিছু ব্যক্তি দেখতে পারেন। তার ভিতরে কে? সর্বপ্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ যিনি এই কেস ডায়েরি লিপিবদ্ধ করেন তিনি নিজেই দেখতে পারেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার অফিসার ইনচার্জ, অর্থাৎ থানার অফিসার ইনচার্জকে মামলার অগ্রগতি সম্পর্কে বিভিন্ন সময় রিপোর্ট প্রদান করা লাগে, কত? 168 ধারা অনুযায়ী। এখন যখন রিপোর্ট প্রেরণ করা হয় সেই ক্ষেত্রে
মামলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার অফিসার ইনচার্জ এই কেস ডায়েরি বা সিডি দেখতে পারেন। ঊর্ধ্বতন অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন অফিসার অর্থাৎ সার্কেল এসপি, অ্যাডিশনাল এসপি, তারপর পুলিশ সুপার, এ ধরনের সিনিয়র অফিসার বা সিনিয়র কর্মকর্তা যারা থাকেন তারাও এই কেস ডায়েরি দেখতে পারেন। কেস ডায়েরি কোর্ট অফিসারের নিকট প্রেরণ করা হয়। কেস ডায়েরি কোর্ট অফিসার বলতে কি বোঝায়? কোর্ট পুলিশ পরিদর্শক, কোর্টের যে অফিসার থাকেন, কোর্ট পুলিশ পরিদর্শক বা কোর্টের নিজস্ব যে অফিসার থাকেন, অর্থাৎ কোর্ট অফিসার এই ডায়েরি দেখতে পারেন, কেস ডায়েরি দেখতে পারেন। পুলিশ অফিসের যে পুলিশ সুপার মহোদয়ের যে প্রধান সহকারী আছেন অথবা পুলিশ সুপার মহোদয়ের যে সিভিল স্টাফ আছেন বা করণিক আছেন বা কেরানি যেই থাকুক না কেন, এই জাতীয় বিশেষ কিছু ব্যক্তি পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত এই সকল ব্যক্তি বা পুলিশ সুপার কর্তৃক অনুমতিপ্রাপ্ত এই সকল ব্যক্তি এই কেস ডায়েরি দেখতে পারেন। তাহলে কেস ডায়েরি কে কে দেখতে পারেন? কেস ডায়েরি সর্বপ্রথম মামলা তদন্তকারী কর্মকর্তা দেখতে পারেন, থানার অফিসার ইনচার্জ দেখতে পারেন, থানার অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন অফিসার দেখতে পারেন কে? এএসপি সার্কেল দেখতে পারেন, অ্যাডিশনাল এসপি দেখতে পারেন, এসপি স্যার দেখতে পারেন। তারপরে কে পারেন? কোর্ট অফিসার, কোর্টের যে নিজস্ব অফিসার থাকেন সে কোর্ট অফিসারও দেখতে পারেন। তারপরে পুলিশ অফিসের যে পুলিশ সুপার মহোদয় যে স্ট্যানো থাকেন অথবা সিভিল স্টাফ থাকেন অথবা প্রধান সহকারী থাকেন, পুলিশ সুপার কর্তৃক অনুমতিপ্রাপ্ত এই সকল ব্যক্তিগণ বা কেরানীদ্বয় বা এই সকল ব্যক্তিগণ এই কেস ডায়েরি দেখতে পারেন। এখানে পুলিশ অফিসার ছাড়া অন্য যে কোনো ব্যক্তিকে যদি কেস ডায়েরি দেখার জন্য পুলিশ সুপার ক্ষমতা দেন, পুলিশ সুপার যদি অনুমতি দেন, এখানে পুলিশ অফিসার ব্যতীত সাধারণ অন্য কোনো ব্যক্তিও যদি পুলিশ অফিসার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয় বা প্রাধিকার প্রাপ্ত যদি হয় বা দেখার জন্য যদি অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিও এই কেস ডায়েরি দেখতে পারেন। তাহলে কেস ডায়েরি কে কে দেখতে পারেন? মামলা তদন্তকারী কর্মকর্তা দেখতে পারেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখতে পারেন, ঊর্ধ্বতন অফিসার দেখতে পারেন, কোর্ট অফিসার দেখতে পারেন, পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা অনুমতিপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি দেখতে পারেন, প্রধান সহকারী দেখতে পারেন, স্ট্যানো দেখতে পারেন, পুলিশ অফিসে পুলিশ সুপার মহোদয়ের অফিসে যে সকল ব্যক্তিগণ থাকেন, দায়িত্বে থাকেন, তাদের ভিতরে যে কোনো একজন এই বিষয়গুলা দেখতে পারেন। অথবা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তি পুলিশ পুলিশের যদি অফিসার না হয় সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি দেখতে পারেন। এখন হেফাজতটা কিভাবে হবে? যেহেতু কেস ডায়েরি বা সিডি একটি গুরুত্বপূর্ণ গোপনীয় দলিল, এর এর সংরক্ষণটা কিরূপ হবে বা এর হেফাজতটা কিরূপ হবে? যিনি মামলা তদন্তকারী কর্মকর্তা থাকবেন তিনি কেস ডায়েরি তালাবদ্ধ করে রাখবেন। কিভাবে রাখবেন? তার একটি বাক্স থাকবে, থানায় একটি বাক্স থাকবে। সেই বাক্সে অথবা তার বাক্সে সুন্দর করে তিনি একটি তালাবদ্ধ করে এই কেস ডায়েরি সংরক্ষণ করবেন। আর যদি সার্কেল অফিসে হয় অথবা কোর্ট অফিসে যদি হয়, তাহলে কোর্ট অফিসারের আলমারিতে অথবা সার্কেল অফিসের আলমারিতে এই কেস ডায়েরি হেফাজত করতে হবে। ধারা পিআরবি 68 বিধি। তাহলে কেস ডায়েরি কে দেখতে পারেন? এই সকল অফিসার দেখতে পারেন। আর হেফাজত কে করবেন? হেফাজত করবেন তিনটি জায়গায়। একটা হলো মামলা তদন্তকারী কর্মকর্তা, তিনি কি করবেন? তালাবদ্ধ করে রাখবেন। তো তিনি একটি বক্স রাখবেন, থানায় বক্সে তালাবদ্ধ করে রাখবেন। আর যদি সার্কেল অফিসে হয় তাহলে আলমারিতে তিনি লুকিয়ে রাখবেন বা আলমারিতে হেফাজত করে রাখবেন। আর যদি কোর্ট অফিসারের নিকট হয় তাহলে কোর্ট অফিসার তারও একটি আলমারি থাকবেন, তিনিও আলমারিতে সংরক্ষণ করে রাখবেন বা হেফাজত করে রাখবেন। পিআরবি 263 কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়? কেস ডায়েরিতে কি কি বিষয় থাকবে বা কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়? প্রথম যে বিষয়টি, যে সময় তার কাছে খবরটি পৌঁছালো, ওই যে প্রথমে বলছিলাম 172-1, যে সময় খবরটি পৌঁছালো, কোন সময় তদন্ত শুরু হইলো, কোন সময় তদন্ত শেষ হইলো, যে স্থান সমূহ পরিদর্শন করা হলো সে স্থানের উল্লেখ থাকতে হবে।
তদন্তের মাধ্যমে তিনি যে অবস্থান নির্ণয় করেছেন, অর্থাৎ তদন্তের অগ্রগতি সম্পর্কে, তদন্তের কি কি বিষয় তিনি পাইছেন বা তদন্তের অগ্রগতি কতদূর এ বিষয়েও তিনি লিপিবদ্ধ করবেন। এছাড়াও আসামি গ্রেপ্তারের বিষয়ে লিপিবদ্ধ করা যাবে। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সম্পর্কে কোনো তথ্য দেয় সে বিষয়েও লিপিবদ্ধ করা যাবে। তবে সকল বিষয় সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করতে হবে। এলাকার চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোনো সদস্য বা কোনো মেম্বার যদি কোনো সংবাদ দেয় এবং সে বিষয়টি যদি গোপনীয় রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির নাম গোপনীয় করে রেখে কেস ডায়েরিতে তার ঘটনার বিস্তারিত বিবরণ না দিয়ে সংক্ষিপ্ত আকারে বা সারমর্ম লিপিবদ্ধ করতে হবে। এখানে কে কোথায় কখন গ্রেপ্তার করেছে, সম্পত্তি কোথায় পাওয়া গেছে, কি ধরনের বা কি তথ্য পাওয়া গেছে, কোন বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, কোন বিষয়ে আরো সাক্ষ্য গ্রহণ প্রয়োজন, তদন্ত সমাপ্ত করার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো লিপিবদ্ধ করতে হবে। পিআরবি 263 বিধি, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 172 পিআরবি 263 বিধি। তাহলে কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করার প্রয়োজন আছে, বা কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়, বা কি কি বিষয় কেস ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। যদি কখনো প্রশ্ন হয় যে বিস্তারিত আলোচনা করুন, কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয় বা কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ করা হয়, বিস্তারিত আলোচনা করুন। আর দুইয়ের যে বিষয়টি বলা হয়েছে, কেস ডায়েরি আদালত চাইতে পারেন। কখন চাইতে পারেন? বিচারের স্বার্থে, যখন বিচার কার্যক্রম চলমান থাকে তখন কেস ডায়েরি আদালত চাইতে পারেন। আর কেস ডায়েরি লেখার নির্দেশনা, কেস ডায়েরিটা কিভাবে লিখতে হবে, কেস ডায়েরি লেখার নির্দেশনা কি, বা কেস ডায়েরি কে লিখবেন, কিভাবে লিখবেন। কেস ডায়েরি বিপি ফর্ম নং 38 অনুসারে লিখতে হবে। বিপি ফর্ম নং 38 অনুসারে লিখতে হবে। এখানে প্রত্যেক দিনের এখানে কেস ডায়েরি তদন্ত অগ্রসর হবার সঙ্গে সঙ্গে লিখতে হবে, প্রত্যেক দিনের শেষে নয়। অর্থাৎ তদন্ত কার্যক্রমে যখন আপনি সামনের দিকে অগ্রসর হবেন, এই সামনের দিকে অগ্রসর হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে লিখতে হবে, আর প্রতিদিনেরটা প্রতিদিন লিখতে হবে। একেবারে বাম দিক থেকে প্রত্যেকটি নোট লেখার সময় ও স্থান এবং প্রত্যেকটি ডায়েরি প্রেরণের স্থান, সময় এবং কিভাবে পাঠানো হয়েছে, ডাকযোগে পাঠানো হয়েছে না অন্য কোনো ভাবে পাঠানো হয়েছে, যেভাবে পাঠানো হোক না কেন সে বিষয়টি উল্লেখ থাকতে হবে। তদন্তকারী অফিসার যখন তদন্ত করবেন, তদন্ত করার ক্ষেত্রে যদি তিনি বাইরে কোথাও রাত্রি যাপন করেন, তিনি কোথায় কোথায় রাত্রি যাপন করেছেন বা কোথায় কোথায় ঘুমাইছেন সে স্থানের নামও উল্লেখ করতে হবে। তাহলে কথা বোঝা গেল তদন্ত কেস ডায়েরি বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? কেস ডায়েরির বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? কথা বলেন, না হলে ক্লাস এখানে দেখা যাবে। নাই স্যার। জাকারিয়া ভাই আজকে একটু দেরিতে আসছেন না? জি স্যার।